অতীত। বাংলাদেশ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে আব্রাহাম। আজ থেকে ৬ বছর পর নিজ দেশে পা রাখল আব্রাহাম। কতই না স্মৃতি জড়িয়ে আছে তার। আজ সবগুলো যেন মনের দেয়ালে কড়া নাড়ছে। সে প্রথমে দেশে আসতে না চাইলেও গতকাল রাতে তার বাবার অনেক জোড়াজুড়ি এবং তার বাপির অসুস্থতার কথা চিন্তা করে এক প্রকার বাধ্য হয়ে তাকে দেশে ফিরতে হলো। চোখের সামনে তার পুরনো সব স্মৃতি ভাসছে। মনে পড়ে যাচ্ছে তার পরিবার কিভাবে তারই আপনজনদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল। ভিতর থেকে এক লম্বা নিঃশ্বাস বেরিয়ে এলো আব্রাহামের। হঠাৎ করেই আব্রাহামের ফোনে কল আসে। কথা বলতে লাগলো সে, কিন্তু কোথা থেকে হুট করে একজন দৌড়ে এসে আব্রাহামকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। এমন কাণ্ডে আব্রাহাম অবাক হলো ঠিকই, কিন্তু তার আর বুঝতে বাকি রইল না যে এইটা কে। আব্রাহামও তাকে জড়িয়ে ধরল। অয়ন, ওয়েলকাম ব্যাক ভাই, ওয়েলকাম ব্যাক, কিছুটা ইমোশনাল হয়ে। আব্রাহাম, অয়ন, কেমন আছিস ভাই আমার? কতদিন পর তোকে নিজের সামনে দেখছি। আমাদের কথা কি তোর মনে পড়ে না? আই মিসড ইউ ভাই, রিয়েলি মিসড ইউ। আই অলসো মিসড ইউ। তোদের কাছ থেকে দূরে থেকেছি মানলাম, কিন্তু এমন একদিনও নেই যে তোর আর বাপির কথা আমার মনে পড়েনি। এই তো দেখ আমি এসে গেছি, এখন আর তোদের থেকে দূরে কোথাও যাব না। পাগল, এবার তো ছাড় আমায়। আর কেমন আছিস বল? এতদিন ভালো ছিলাম না। হ্যাঁ, তবে এখন তুই এসে পড়েছিস না, বিন্দাস আছি এখন। তোর কি অবস্থা তাই বল। তোদের পেয়ে ভালো না থেকে কি পারা যায়? বাই দ্য ওয়ে, আমি যে ঠিক কটার ফ্লাইটে আসছি তা তো আমি বাপিকে জানাইনি। তুই কি করে জানলি? আর এয়ারপোর্ট থেকে আমায় পিক করতে আসলেও শুধু তুই কেন? বাপি কোথায়? বাপি আসেনি? ডুড, আমি তোমার আব্রাহাম আহমেদ চৌধুরীর ভাই, এতটাও বোকা ভেবো না। আর আমি বাপিকে বলিনি যে তুমি কখন আসছো। আমি ভাবলাম যে এয়ারপোর্ট এসে তোমাকে সারপ্রাইজ দেবো, পরে তোমাকে এখান থেকে পিক করে বাড়িতে নিয়ে গিয়ে বাপিকে সারপ্রাইজ দেবো। কি বল, দারুণ আইডিয়া না? কিছুটা ভাব নিয়ে। হয়েছে হয়েছে, এখন চল অয়নের মাথায় গাঁটটা মেরে বাড়িতে যাওয়া যাক। রাশেদ, গাড়ি বের করো। লেটস গো হোম ডিউড। আব্রাহাম এবং অয়ন গাড়িতে উঠে পড়ল। গাড়ি যাচ্ছে আপন গতিতে, আর গাড়ির মাঝে দুই ভাইয়ের খুনসুটি তো আছেই। অয়ন আহমেদ আব্রাহামের খালাতো ভাই। আব্রাহামের বাবা মা, চাচা চাচি, অয়নের বাবা মা সবাই একসাথে একই পরিবারে থাকত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একদিন এক কার অ্যাক্সিডেন্টে অয়নের বাবা মা মৃত্যুবরণ করেন। তখন থেকে আব্রাহামের বাবা আবির আহমেদ অয়নের সব দায়ভার নেয়। তিনি কখনোই আব্রাহাম আর অয়নের মাঝে কোনো পার্থক্য করেননি। আব্রাহাম আর অয়ন তার কাছে সমান। অয়নও আবির আহমেদকে বাপি বলে ডাকে সেই ছোট থেকে। আব্রাহাম পড়াশোনার জন্য বাইরে চলে গেলেও অয়ন তার বাপিকে ছেড়ে যেতে চায়নি। অয়ন পড়াশোনা শেষ করে তার বাপির বিজনেসেই জয়েন করে। বেশ কিছুক্ষণ পর আব্রাহাম আর অয়ন বাড়ি পৌঁছে গেল। আব্রাহাম গাড়ি থেকে নেমে চোখের সানগ্লাস খুলে বাড়িটাকে দেখছে। ৬টা বছরেও বাড়ি পরিবর্তন হয়নি, ঠিক যেমনটি আগে ছিল এখনও ঠিক তেমনই। আব্রাহাম মন ভরে দেখতে লাগলো বাড়িকে। তার বাপি ভাইয়ের সাথে এই বাড়িতে হাজারো হাজারো স্মৃতি জড়িয়ে আছে। অয়ন, এত বছর পর ফিরে এসে কি এখান থেকেই বাড়িকে দেখবি, নাকি ভিতরেও যাবি? আব্রাহামের পিঠে চাপড় দিয়ে। চল ভিতরে যাই। এই দাঁড়া দাঁড়া, আবার কি হলো? আমি কিন্তু বাপিকে কিছুই বলিনি যে তুই কখন আসছিস, সো ইটস সারপ্রাইজ। ওকে ওকে বাবা, ওকে, বুঝতে পেরেছি। অয়ন আব্রাহাম ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল, কিন্তু তারা নিজেই অবাক, কেননা ভিতরে কোনো প্রকার কোনো আলো নেই, পুরো বাড়ি অন্ধকার। আব্রাহাম কিছুটা ভরকে গেল, তার মনে হতে লাগলো কিছু ঘাবলা রয়েছে। অয়নের আড়ালে পকেটে থাকা গানটা মাত্রই হাতে নিল আব্রাহাম। আব্রাহাম যেই না ঘরের মাঝখানে এসে দাঁড়ালো, ঠিক তখন পুরো ঘরের আলো জ্বলে উঠল। উপর থেকে বেলুন ফেটে চিকচিক করা কাগজ পড়তে লাগলো এবং উপর থেকে পার্টি স্প্রে দিতে লাগলো। অয়ন তো অবাকের উপরে অবাক। আবির আহমেদ, আব্রাহামের বাবা। ওয়েলকাম হোম ডিয়ার, ওয়েলকাম হোম। আব্রাহাম, বাপি! দৌড়ে গিয়ে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আব্রাহাম তার বাপিকে। কেমন আছো তুমি বাপি? আবির আহমেদ, আমি ভালো থাকলেই বাকি আর খারাপ থাকলেই বাকি, কে নেয় তার বুড়ো বাপির খোঁজ? আব্রাহাম, বাপি এমন করে কেন বলছো বলো তো? দূরে গেলেই কি ভুলে গেলাম নাকি আমি এসে গেছি আর যাচ্ছি না তোমাদের ছেড়ে? অয়ন,
আর আমি তো কেউ না, তাই না? সবাই ভুলে গেল আমাকে, মন খারাপ করে। আরে ছাগল, আয় আয়, তোকে কেউ কি করে ভুলতে পারে? এই বলেই তারা হেসে দিল এবং তিনজনেই একে অপরকে জড়িয়ে ধরল। বাট ওয়েট বাপি, এটা কি হলো? কি আবার হলো? আমরা আসছি তা তুমি কি করে জানলে? আমি তো তোমায় বলিনি। আমি ভাবলাম ভাইকে নিয়ে এসে তোমাকে এক ধামাকা সারপ্রাইজ দেবো, কিন্তু এখন তো দেখি আমরা নিজেই উল্টো সারপ্রাইজড হয়ে গেলাম। তোরা কি ভেবেছিস তোরা আমাকে কিছু না বললে আমি কিছুই জানতে পারবো না? না, তা কি করে হয়? আমার ছেলেটা এত বছর পর বাড়িতে এলো, আমার কাছে এলো, আর আমি জানবো না? তুই কখন আব্রাহামকে এয়ারপোর্ট থেকে পিক করতে গিয়েছিস আমি তাও জানি। তো আমি ভাবলাম এই সময় কিছু একটা প্ল্যান করি তোদের সারপ্রাইজ করব বলে, তো করে ফেললাম। वाह वाह वाह, बापी हो तुम्हारी जैसी। লাভ ইউ বাপি। উম্মা। আরে হয়েছে হয়েছে, এবার যা তোরা হাত মুখ ধুয়ে রেডি হয়ে আয়, আমি তোদের জন্য আজ তোদের ফেভারিট খাবার রান্না করেছি, তাড়াতাড়ি যা। আব্রাহাম অয়ন দুইজনেই চলে গেল যার যার ঘরে। ঘরে গিয়ে আব্রাহাম দেখতে লাগলো, না কোনো রকম কিছুই পাল্টেনি, সব আগের মতোই রয়েছে। কিছুক্ষণ পর আব্রাহাম অয়ন দুইজনে রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে গিয়ে দেখল অয়ন বাপি সবাই খাবার টেবিলে বসে আছে। কি সবাই দেখে একদম পুরো রেডি হয়ে অপেক্ষা করছো? শর্টের হাতা ফ্লোট করতে করতে সিঁড়ি দিয়ে নেমে। তো আজকে খাবারে কি রয়েছে? স্মেলস গুড। সব তোমার পছন্দের, আমি নিজে রান্না করেছি। কি বাপি, তুমি না অসুস্থ? তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে গিয়েছ? চিফদের বললেই তো পারতে। একদম না, আমি সুস্থ আছি, যাকে বলে একদম ফিট। আর তুই এসেছিস আমি নিজে পোকে রান্না করে খাওয়াবো, চিফকে কেন বলবো শুনি? বাপি তুমিও না, তোমার সাথে আমি আর পারি না। আরে এখন রাখে সব, তোর জন্য রেঁধেছি মাংস ভুনা, এনে। কেন যে শুধু শুধু তুমি এইসব করতে গেলে বাপি? আরে তোমারা বাবা ছেলে রাখো তো, আমাকে দাও আমি খাই। আরে পেটুক কথাকার, আর কত খাবি? এ তো খাস তবুও তো একচুল মোটা হলি না। ভাই একদম আমার খাবার নিয়ে কিছু বলবি না, আমার খাবার আমার প্রাণ, বেঁচে আছি যতদিন খেয়ে যাব ততদিন। তুই এভাবে খেতে থাকলে তো একদিন এই পৃথিবীতে খাবারের অভাব পড়ে যাবে। এই ভাই দেখ, তুই কিন্তু আমার লেগ পুল করছিস। হ্যাঁ, যা আমি অলওয়েজ করি। তবে রে। এই বলে দুই ভাই খাবারের টেবিলেই যুদ্ধে লেগে পড়ল। আবির আহমেদ রান্নাঘর থেকে তেড়ে এসে, এই এই তোরা আবার শুরু করে দিলি? আহা থামবি তোরা এখন, এইসব রেখে খাতো। অবশেষে দুই ভাই যুদ্ধ রেখে খেতে বসল। খেতে খেতে অয়ন হঠাৎ বলে উঠল, ভাই আমি ভাবছিলাম যে চল না আজ কোথাও থেকে ঘুরে আসি, মাত্রই তো দেশে আসলি, কিছুদিন পর বাপির কোম্পানি চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজে জয়েন করবি, তো চল না এই কয়েকদিনে কিছুটা ঘুরে আসা যাক, এতে সময়ও কাটবে আর এনজয়ও হবে, কি বলিস? নট ব্যাড। খেতে খেতে তো চল আজকেই যাওয়া যাক। বাপি তুমি কি বলো? আমি আর কি বলবো, যা দুই ভাই মিলে ঘুরে আয়, ভালো লাগবে, তবে বাবা সাবধানে থাকিস প্লিজ। আরে বাপি তুমি চিন্তা করো না তো, আব্রাহাম ভাইকে সাবধানে থাকতে হবে না? ইনফ্যাক্ট ভাই বের হলে এই পুরো শহরকে সাবধানে থাকতে হবে, বুঝলে? সবাই একসাথে হেসে উঠল। খাওয়া শেষ করে যে যার যার ঘরে এসে পড়ল। বিকেলবেলা। কালো জিন্স, কালো শার্ট, তার উপর ব্রাউন কালার জ্যাকেট, হাতে দামি ওয়াচ, সেই নীলাভ চোখ জোড়া, মাথার চুলগুলো এলোমেলোভাবে কপালে পড়ে রয়েছে, আর পায়ে ডার্ক ব্ল্যাক কালার শুজ, আর ঠোঁটে সেই বাঁকা হাসি। পুরাই হিরো লাগছে আব্রাহামকে দেখে। অয়নও বা কম কিসে, হোয়াইট কালার প্যান্ট, রেড কালার শার্ট এবং উপরে রেড কালার জ্যাকেট, দুইজনকেই দারুণ লাগছে। আব্রাহাম, অয়ন, এই অয়ন, কি হলো এভাবে চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না মানে, আমাদের না বের হওয়ার কথা, তো তৈরি হয়েছিস তুই? আরে হ্যাঁ হ্যাঁ আমি রেডি, চল যাওয়া যাক। দুইজনেই তাদের বাপির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। অ্যাশ কালারের গাড়িতে করে তারা যেতে লাগলো। যেতে যেতে তারা এক হাইওয়ের উপর এসে দাঁড়ালো। খোলা আকাশ, মুক্ত বাতাসে মন যেন জুড়িয়ে গেল। কি ভাই এখানে নামবি? হ্যাঁ চল বামি, কথাও একটু বসা যাক। এই বলে তারা গাড়ি সাইড করে একটা জায়গায় দাঁড়ালো। কিছু খাবি? এই নে, বিয়ারের এক বড় জার সামনে এনে, যত ইচ্ছা। বাহ বাহ বাহ, এই না হলো আমার ভাই, অলওয়েজ রেডি। ইয়াপ, কিছুটা ভাব নিয়ে। কিছুক্ষণ পর হুড়মুড়িয়ে বৃষ্টি নামতে লাগলো। আব্রাহাম অয়ন দৌড়ে একটা কফি শপের ভিতরে দিয়ে দাঁড়ালো। আব্রাহাম প্রায় কাক ভেজা হয়ে গেছে, তাই সে তার কাপড় ঝাড়তে ব্যস্ত। ধুর ছাই, এটা কি হলো? আব্রাহাম কাপড় ছাড়তে ছাড়তে সামনে তাকালো।
কিন্তু সামনে তাকাতেই যেন তার দুনিয়া থমকে গেল। চারপাশের কোনো হুঁশ নেই তার। সে এক পলকে সামনে তাকিয়ে আছে। সামনে এক মেয়ে ক্রিম কালার চুড়িদার পরে বৃষ্টিতে ভিজছে। ভিজছে বললে আসলে ভুল হবে। সে বৃষ্টিকে উপভোগ করছে 2 হাত মেলে দিয়ে। চুলগুলো ভিজে পানি পড়ছে, মুখে ছিটে ফোটা পানি লেগে আছে, হাতে থাকা চুড়িগুলো ভিজে গেছে। আর মেয়েটি মুখে এক চিলতে হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এ যেন এক নেশা লাগানো মুহূর্ত, আর সেই নেশাতে আটকা পড়ে গেছে আব্রাহাম। কোনোভাবেই নিজের চোখ সরাতে পারছে না সে। ভাই, ভাই, আরে এই ভাই, চিল্লিয়ে আব্রাহাম। অয়নের চিল্লানিতে হুঁশ ফেরে তার। আরে কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো করে কেন চিল্লাচ্ছিস? কি আমি চিল্লাচ্ছি তাও ষাঁড়ের মতো? আর তুই কি কখন থেকে এক দৃষ্টিতে কই তাকিয়ে রয়েছিস? কি দেখছিস? এ তো কোথায় হারিয়ে গিয়েছিস তুই? কই না, কোথাও না তো। পরের দিন সকালে, হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। সিঁড়ি দিয়ে নামতে নামতে, ঘুম ভাঙলো তোর? আমি তোর মতো না যে এত ঘুমাবো। ও হ্যালো, আমি তোর আগে উঠেছি। আচ্ছা বুঝলাম, এবার বল বাপি কোথায়? দেখছি না যে। বাপি তো বারান্দায় বসে চা খাচ্ছে। আচ্ছা আমি দেখছি। এই বলে কফির মগটা হাতে নিয়ে চলে গেল বারান্দাতে। আব্রাহাম গিয়ে দেখে তার বাপি রকিং চেয়ারে বসে বসে চা খাচ্ছে আর খবরের কাগজে মুখ গুজে রয়েছে। গুড মর্নিং বাপি, পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। ভেরি গুড মর্নিং ইয়াং ম্যান। আব্রাহামের মাথায় হাত দিয়ে, কি করছো তুমি? তেমন কিছু না, বসে আছি আর ভাবছি। কি ভাবছো? বাপির দিকে তাকিয়ে ভ্রু কুচকে। ভাবছি যে তুই কবে থেকে অফিস জয়েন করছিস। বাপি, মাত্রই তো আমেরিকা থেকে দেশে ফিরলাম, আর কটা দিন যাক তারপর জয়েন করছি। এখন আমাকে একটু ঘুরতে দাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা। তারপর আবির আহমেদ, অয়ন, আব্রাহাম একসাথেই ব্রেকফাস্ট করতে বসলো। তা ভাই, আজকে কোথায় যাওয়ার প্ল্যান আছে তোর? খেতে খেতে, না আজকে আর তোমাদের কোথাও যাওয়া হচ্ছে না। অয়ন, অফিসে একটা জরুরি মিটিং আছে, আর তা তোমাকেই দেখতে হবে, তো খেয়ে তাড়াতাড়ি অফিসে যাও। আচ্ছা ভাই, অফিসে আর একা একা কত? তুই কবে থেকে যাচ্ছিস? আর 2-4টা দিন যেতে দে, তারপর জয়েন করব। বাপি, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি, কিছু ফাইল দেখতে হবে। আর অয়ন, তোর সাথে আমার পরে দেখা হচ্ছে। আচ্ছা যা। আব্রাহাম রুমে চলে গেল। তারপর যে যার কাজে চলে গেল। রাতের বেলা আব্রাহাম কাকে যেন ফোন দিল। কাজ হয়েছে? অপর পাশ, জি স্যার, আমরা এতদিন যাকে হন্য হয়ে খুঁজছি সে বাইরে কোথাও নেই স্যার, তারা দেশেই রয়েছে। এবার দেখি কোথায় পালায় তারা। বাঁকা হাসি দিল। বিকেলবেলা অ্যাশ কালার টি শার্ট, ব্ল্যাক কালার প্যান্ট, ব্ল্যাক কালার জ্যাকেট পরে রেডি হচ্ছে আব্রাহাম। আয়নাতে নিজে একবার ভালো করে দেখে নিচে নেমে এলো। আব্রাহাম, বাপি কিরে, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাপি, আমার একটু কাজ ছিল তো, তার জন্য বাইরে যেতে হচ্ছে। আর আমি আজকে একটু এতিমখানাতে যাব। অনেক ভালো করেছিস বাবা, এতদিন পর ফিরে এলি, যা সবার সাথে দেখা করে আয়, ভালোও লাগবে। হ্যাঁ বাবা, আর অয়নের আসতে দেরি হবে আজ, বুঝলে? ঠিক আছে, সাবধানে যাস। আর তুমিও নিজের খেয়াল রেখো। বাই বাই বাপি। আবির আহমেদ, বাই। আব্রাহাম গাড়ি চালাচ্ছে আপন গতিতে। বেশ কিছুক্ষণ পর গাড়ি একটা এতিমখানার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো আব্রাহাম। আজ বহুদিন পর এখানে আসা হলো তার, নয়তোবা দেশের বাইরে থেকে একদম এখানে আসা যাওয়া বন্ধই হয়ে গিয়েছিল। সামনে এগোতে লাগলো আব্রাহাম। যেতেই দেখতে পেল একটি লোকের সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর সেই লোকটি সবাইকে অর্ডার দিয়ে যাচ্ছে। আব্রাহাম ধীরে ধীরে লোকটির কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। এতে সেই লোকটি প্রায় চমকে গেল। তাড়াহুড়ো করে পিছনে তাকাতেই লোকটি দেখতে পেল আব্রাহাম। এক ঝাটকায় আব্রাহামকে বুকে টেনে নিল আর চোখের পানি বিসর্জন দিতে লাগলো। আরে আরে চাচ্চু, তুমি কান্না করছো কেন? আমি এতদিন পর এসেছি তোমার এই চোখের পানি দেখতে নাকি? আহা, কান্না থামাও তো। আব্দুল কাদির, আজ 6টা বছর পরে তোকে নিজের সামনে দেখছি, নিজেকে কি করে আটকাই বল? তোর কথা অনেক মনে পড়েছে রে, অনেক। ভাইজান আবির আহমেদ, এমন একদিনও নেই যে তোর কথা বলেনি। তোকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগে রে বাবা। আর কোথাও যাস না আমাদের রেখে। আরে না, আমি আর তোমাদের রেখে কোথাও যাচ্ছি না, প্রমিস। কেমন আছিস বাবা? অনেক ভালো চাচ্চু, তুমি কেমন আছো? আর বাকিরা সব কই? তুই এসে পড়েছিস না, এখন অনেক ভালো। আর এখানেই আছে সবাই। এটা একটা এতিমখানা, কিন্তু কেউ দেখে বলবে না যে এটা এতিমখানা। সবাই একই পরিবারের মতো থাকে এখানে। আব্রাহামের বাবা আবির আহমেদ অনেক আগে থেকেই এই এতিমখানা দেখাশোনা করে আসছেন, তাই আব্রাহামও আগে এখানে অনেক এসেছে, কিন্তু তার বিদেশ যাওয়ার ফলে এখানে তেমন আর আসা হতো না। আর আজ যখন বাইরে থেকে ফিরেছে, তাই সবার সাথে দেখা করতে চলে এলো। আর ইনি হচ্ছেন আব্দুল কাদির। আব্রাহাম অয়ন তাকে চাচ্চু বলেই ডাকে। তিনি সবসময় এইখানেই থাকেন এবং সবাইকে দেখে রাখেন।
পরিবার বলতে এখন তার এই এতিমখানা আর আব্রাহামরাই রয়েছে। আব্রাহাম দেখল কত ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আবার কিছু বড় বড় ছেলে মেয়েও রয়েছে। তারা আব্রাহামকে দেখে খুবই খুশি। আব্রাহাম সবাইকে নতুন ড্রেস, জুতো, স্কুল ব্যাগ, গিফট আরও অনেক কিছু দিল। আব্রাহাম আর আব্দুল কাদির বাগানের পাশে হাঁটছে আর কথা বলছে। আব্দুল কাদির: আব্রাহাম বাবা, অতীতের কথা কেউ মনে রাখে না, সবাই চায় তার কালো অতীত ভুলে যেতে। তুমিও ভুলে যাও বাবা, সবকিছু তো শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। তুমিও সব ভুলে গিয়ে নতুন রূপে শুরু করো। তুমি বাইরের দেশে থেকেছ জানি, কিন্তু কখনোই আমাদের কথা ভুলে যাওনি। সবসময় তুমি আমাদের খেয়াল রেখেছ। হ্যাঁ চাচ্চু, এটা আমার দায়িত্ব, আর আমি তা সবসময় পালন করে যাব। কিভাবে ভুলি যাচ্ছু, কিভাবে? তারা আমার পরিবারকে যেভাবে কষ্ট দিয়েছে, যেভাবে ধ্বংস করেছে, কিভাবে ভুলি তা আমি? তাদের ছাড়ব না। আমি জানি বাবা, তোমার উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। চাচ্চু, এই নাও কিছু টাকা, আমি বেশিরভাগই তোমাদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছি, আর বাকিগুলো তোমার হাতে দিলাম। এগুলো কেন করতে গেলি বাবা? এমনিতেই তো ঠিক ছিল। আহা, নাও তো। আব্দুল কাদির টাকাগুলো নিল। আব্রাহাম আরও কিছুক্ষণ সময় তার চাচ্চু আর বাচ্চা কাচ্চাদের সাথে থেকে এসে পড়ল। এতিমখানা থেকে বের হওয়ার সময় আব্রাহামের কানে কিছু বাচ্চাদের হাসির আওয়াজ এলো বাগানের পাশ থেকে। আব্রাহাম সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেল। গিয়ে দেখল কতগুলো বাচ্চা একটি মেয়ের সাথে কানামাছি খেলছে। মেয়েটির চোখে কাপড় বাঁধা, সেও তাদের ধরার জন্য এদিক ওদিক ছুটতে লাগলো। বাচ্চাদের সেই কি আনন্দ! একসময় মেয়েটি একটি বাচ্চাকে ধরে ফেলল। সবাই খুশিতে হাততালি দিতে লাগলো। মেয়েটি তার চোখ থেকে কাপড় সরিয়ে ফেলল। আব্রাহাম মেয়েটিকে দেখে অবাক হলো। সেই দিন কফি শপে সে বৃষ্টিতে ভিজতে যে মেয়েটিকে দেখেছিল, এই সেই মেয়ে। আব্রাহাম মেয়েটির দিকে এক নয়নে তাকিয়ে আছে। মেয়েটির মুখে সবসময় হাসি লেগে থাকে, হাসি যেন মুখ থেকে সরতেই চায় না। এটাই হয়তো তার চেহারাতে মায়া বাড়ানোর প্রধান কারণ। মেয়েটি বাচ্চাদের এতগুলো বেলুন, চকলেটস দিয়ে চলে যেতে লাগলো। আব্রাহাম মেয়েটির পিছু যেতে লাগলো। মেয়েটি যেতে যেতে দেখতে পেল রাস্তায় একটি মহিলা একটি ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটি দাঁড়িয়ে পড়ল। সে দোকান থেকে বেশ কিছু খাবার কিনে এসে সেই অসহায় মহিলাটিকে দিল, আর সাথে কিছু টাকাও দিল। সাথে থাকা ছোট বাচ্চাটিকে অনেকগুলো কেক আর চকলেটস দিয়ে মেয়েটি এসে পড়ল। আর এই সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছিল আব্রাহাম। ভাবতে লাগলো, কি আছে এই মেয়েটির মধ্যে যা এত গভীর করে কাছে টানে আব্রাহামকে। আব্রাহাম চাইলেও মেয়েটির কাছ থেকে নিজের চোখ ফেরাতে পারে না। সত্যি বলতে সে চোখ ফেরাতে চায় না। চোখ জোড়া থেমে যায় মেয়েটির মাঝে। হঠাৎ করেই আব্রাহামের ফোন বেজে উঠল। ফোন আসায় আব্রাহাম সামনে থেকে চোখ সরিয়ে ফোন ধরল। হ্যালো, অপর পাশ। স্যার, যার কথা বলেছিলেন তাকে তুলে এনেছি। গুড। অপর পাশ। কিন্তু স্যার, ও তো কিছুই বলছে না স্যার। অনেক মেরেছি স্যার, মারতে মারতে পুরো আধামরা করে ফেলেছি, কিন্তু স্যার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হ্যাঁ, তার ছেলের হাসি হেসে। যাক, তাও তো একদিক দিয়ে ভালো হলো। নিজের মালিকের সাথে অন্তত বিশ্বাসঘাতকতা করেনি, যেমনটি করেছিল আমার নিজের পরিবারের লোক। অপর পাশ। স্যার, কিছুই বলছে না, অনেক চেষ্টা করেছি। শুট হিম। অপর পাশ। স্যার, আই সেড জাস্ট শুট হিম অ্যান্ড আই ওয়ান্না হিয়ার দ্যাট সাউন্ড। প্রচুর রেগে। ইয়েস স্যার। ফোনের অপর পাশ থেকে গুলি করার বিকট শব্দ কানে এলো আব্রাহামের। আব্রাহামের মুখে বাঁকা হাসি ফুটে এলো। ডান স্যার। ফোন কেটে দিয়ে সামনে তাকালো, কিন্তু সামনে তাকিয়ে আব্রাহাম আর সেই মেয়েটিকে দেখতে পেল না। আব্রাহাম এদিক ওদিক খুঁজতে লাগলো মেয়েটিকে, কিন্তু মেয়েটি ততক্ষণে চলে গেছে। আব্রাহাম তারপর বাড়িতে এসে পড়ল। আব্রাহাম, বাপি, বাপি, আই এম হোম। আবির আহমেদ। কিরে, এসে পড়েছিস? হে বাপি, আবির আহমেদ। তা সেখানে সবাই কেমন রয়েছে? আব্রাহাম, সবাই ভালো বাবা। আব্দুল চাচ্চু, বাচ্চারা সবাই অনেক ভালোই আছে, আলহামদুলিল্লাহ। কিরে, তুই এই সময়? তোর না আজকে আসতে দেরি হওয়ার কথা ছিল? অয়নকে দেখে অবাক হয়ে। কথা ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি এসে পড়েছি। কি করব বল, এতগুলা কাজ ছিল আমার মাথায়, আর ধরছিল না, তাই সব ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি। আজ তো একটা ফাঁকিবাজ। বাপি, তুমি তোমার ছেলেকে কিছু বলো, তোমার আহ্লাদে ছেলেটা আরও গেল। আর তুই? অয়নের উদ্দেশ্যে। ভাই, একটু তো কাজে ফোকাস দে। আব্রাহাম আর কিছু না ঘরে চলে গেল। রাত হলো। আব্রাহাম রকিং চেয়ারে বসে আঙ্গুল দিয়ে কপাল ঘষছে আর বলতে লাগলো, বাইরে ছিলাম এতদিন নয় বেঁচে গেছিস, কিন্তু এখন আমি দেশে এসে পড়েছি। এখন দেখি আমার থেকে কত দূর পর্যন্ত পালিয়ে বেড়াতে পারো তোমরা। আব্রাহাম করিডোরে চলে গেল। সিগারেট টানতে লাগলো, আর সেই মেয়েটির মায়া ভরা চেহারা না চাইতেও বারবার তার সামনে আসতে লাগলো। সারা রাত এভাবেই কেটে যেতে লাগলো। সকালে, গুড মর্নিং এভরিওয়ান। হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে এসে পড়ল অয়ন, কিন্তু সামনে তাকিয়ে অবাক হয়ে গেল অয়ন, কেননা রুমে কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসতে লাগলো। শব্দ শুনে অয়ন রান্নাঘরের দিকে গেল। গিয়ে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ।
কারণ সামনে তাকিয়ে দেখে আব্রাহাম রান্না করছে আর তার বাপি হাতে হাত গুজে তা দেখছে। কি দেখছি কি আমি? ভাই, তুই রান্না করছিস? এতে এত অবাক হওয়ার কি আছে? বাপির শরীর ভালো না, আর বাপি রোজ রাঁধবে তা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি আর ছেলের সাথে পারি না। আমাকে টেনে রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছে। আজকে নাকি সে রাঁধবে। ভাই, তুই পারিস রান্না করতে? আরে, আমেরিকাতে তো একা থাকতে হতো, আর কোনো সার্ভেন্টের হাতের রান্না আমি খেতে পারতাম না, তো হালকা পাতলা রান্না করতে করতে শিখে গিয়েছি। অয়ন আব্রাহামের পিছনে দাঁড়িয়ে, ভাই, আমার ভয় লাগছে। অ্যাটলিস্ট খাবার যোগ্য তো হবে নাকি? মারবো না একটা টেনে। আমার রান্না খেয়ে না হাত চাটতে থাকবি তুই, বুঝলি? ও বাবা, তাই নাকি? তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে আসি। হুম, তাড়াতাড়ি যা। আব্রাহাম আবির আহমেদ রান্নার কাজ শেষ করে সবাই মিলে খেতে বসলো। বাপি, আমি আজকে থেকেই অফিস জয়েন করতে চাচ্ছি। হে, তা বলার কি আছে? এটা তো খুশির খবর। আহা, তাহলে আমার কাজের প্রেশারটা একটু হলেও কমবে বল? একদম না, উল্টো বাড়বে। আর আমি এখন থেকেই অফিসে যাব। কাল রাতে আমার ম্যানেজারের সাথে কথা হয়েছে। তাহলে আমি আর আজকে যাচ্ছি না। কি, কেন যাবি না? আরে, আজকে ভাইয়া যাচ্ছে অফিসে, আর ম্যানেজার তো জানেই। তাহলে আজ আর আমি না যাই। আজকে ভাইয়াই সামলাক সবকিছু। আমি বরং আগামীকাল থেকে যেতে শুরু করি। আজকে আমার রেস্টে। ফাঁকিবাজ কি আর বলি সাথে। অয়ন আর কিছু না, ঘরে চলে গেল। রাত হলো। আব্রাহাম রকিং চেয়ারে বসে আঙ্গুল দিয়ে কপাল ঘষছে আর বলতে লাগলো, বাইরে ছিলাম এতদিন নয়, বেঁচে গেছিস, কিন্তু এখন আমি দেশে এসে পড়েছি। এখন দেখি আমার থেকে কত দূর পর্যন্ত পালিয়ে বেড়াতে পারো তোমরা। আব্রাহাম করিডোরে চলে গেল। সিগারেট টানতে লাগলো, আর সেই মেয়েটির মায়া ভরা চেহারা না চাইতেও বারবার তার সামনে আসতে লাগলো। সারা রাত এভাবেই কেটে যেতে লাগলো। সকালে, গুড মর্নিং এভরিওয়ান। হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে এসে পড়ল অয়ন, কিন্তু সামনে তাকিয়ে অবাক হয়ে গেল অয়ন, কেননা রুমে কেউ নেই। রান্নাঘর থেকে শব্দ আসতে লাগলো। শব্দ শুনে অয়ন রান্নাঘরের দিকে গেল। গিয়ে যা দেখল তাতে